আসসালামু আলাইকুম। অনেকদিন পূর্বেই আমি একটি কন্টেন্ট করেছিলাম, যার ভিডিও লিঙ্কটি আমি নিচে দিয়ে দিয়েছি। সেখানে আমি বলেছিলাম যে আমরা বাংলাদেশের এই জনগণ কতটা নিষ্পেষিত হচ্ছি। সরকার আমাদেরকে কি মনে করে? ফার্মের মুরগির মতো। অর্থাৎ ফার্মের মুরগি যারা চাষ করেন দেখে থাকবেন, তারা ওই মুরগিটাকে পালন করার জন্য খাদ্য সরবরাহ করে থাকেন, পানি দিয়ে থাকেন, তাদের জায়গা পরিষ্কার করে দেন, তাদের জায়গায় যাতে কোনো ময়লা জমে না থাকে সেগুলো দৈনিক পরিষ্কার করা হয়, 2 বেলা করে 3 বেলা করে পর্যন্ত। এবং খুব যত্ন করা হয় যাতে করে এই মুরগিটা ডিম দেয়। এতগুলো মুরগি, সবগুলো মুরগিই যেন ডিম দেয়, তাহলে তিনি লাভবান হবেন। এই আশায় প্রয়োজনে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়, ওষুধপত্র দেওয়া হয়, যা যা করা প্রয়োজন ফার্মের মালিক তাই করে থাকেন। তারপর যখন ডিম দেওয়া হয়, সেই ডিমগুলো তিনি গ্রহণ করেন। যতদিন ডিমগুলো দিতে থাকে ততদিন তিনি ডিমগুলো সংগ্রহ করেন, বিক্রি করেন, লাভবান হন। যখনই ওই মুরগিটা ডিম দেওয়া বন্ধ করে দেয় বা তার ডিম উৎপাদন ক্ষমতা কমে যায়, তখনই সে এই মুরগিটাকে বাজারে বিক্রি করে দেয় খাবারের উদ্দেশ্যে। এবং তার প্রয়োজন হলে সেও বেশ কিছু রেখে দেয় নিজে খাওয়ার জন্য। আবার নতুন করে বাচ্চা আনে, সেই বাচ্চাগুলো লালন পালন করে আবার বড় করে। অর্থাৎ এইভাবেই ফার্মিং করা হয়। তো আমি দুঃখ করে একদিন বলেছিলাম যে আমরা বাংলাদেশের জনগণ হচ্ছি এই ফার্মের মুরগির মতো। সরকার আমাদেরকে সরকারি হাসপাতাল করে দিয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছে, স্মার্ট কার্ড করেছে, বলা হয় এই সুবিধা সেই সুবিধা, প্রবাসী কল্যাণ সুবিধা, অনেক অনেক সুবিধা আমাদের জন্য দিয়ে রেখেছেন। কিন্তু প্রতিটা জায়গায় আপনি যান, এই সবগুলো, আচ্ছা পরে আসি সেই কথায়, এই সবগুলোই কিন্তু করা হয়েছে আমাদেরকে লালন পালন করার উদ্দেশ্যে, যাতে করে আমরা সরকারকে ডিম দেই। অর্থাৎ আমরা যে ইনকাম করব, সেই ইনকাম থেকে সরকারকে ট্যাক্স দেব, সেই ট্যাক্স দিয়ে তিনি, সরকারের ভাষায়, তিনি দেশের উন্নয়ন করবেন। কিন্তু আসলে সেই ট্যাক্সের অধিকাংশই চলে যায় তাদের আমলাদের পকেটে অবৈধভাবে, এবং তার যারা নেতাকর্মী আছে তাদের পকেটে। তা না হলে একবার চিন্তা করে দেখুন, একটা দলের একদম নিম্ন পর্যায়ে যারা তৃণমূল সেবায় আছে, তারা যারা রাজনীতি করেন, রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন, তাদের ইনকামের সোর্সটা কি? সাদ্দামের ব্যাপারে বলা হয়েছিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ব্যাপারে বলা হয়েছিল যে তাকে খালিদ মহিউদ্দিন সাহেব জানতে চেয়েছিলেন এই অনুষ্ঠানে। তাকে বলেছিলেন যে আপনার ইনকাম সোর্সটা কি, যে আপনি এত বিপুল অঙ্কের টাকা ব্যয় করেন, আপনি এত রাজকীয়ভাবে চলাফেরা করেন। তিনি বিভিন্নভাবে কাটিয়ে গিয়েছেন। কিন্তু একবার একটু সঠিকভাবে চিন্তা করে দেখুন তো, একটু সাধারণ নলেজেই আসে, তাদের কোনো ইনকাম সোর্স নেই, তারা চলে কিভাবে? তাদের এই টাকাগুলো আসে কোথা থেকে? এই টাকাগুলো আসে এই আমাদের ট্যাক্সের টাকা থেকেই। অর্থাৎ তৃণমূলে যারা রাজনীতি করে তাদেরকে সরকার বুলিয়ে, হাত বুলিয়ে তাদেরকে কোলের মধ্যে করে রাখে এই টাকা পয়সা দিয়ে, তাদেরকে লালন পালন করে। কেন লালন পালন করে? যখন প্রয়োজন হবে তোমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, আমার জন্য তোমরা জান দেবে, রাস্তাঘাট বন্ধ করবে, বিভিন্ন দাবি আদায়ে সোচ্চার হবে আমার কমান্ডের উপরে। আমার কমান্ড বন্ধ হয়ে যাবে, তোমরা আবার চলে যাবে। অর্থাৎ আমার কমান্ডের বাহিরে কিছু করবে না। এই জন্যই তিনি তাদেরকে লালন পালন করেন। ঠিক তেমনিভাবে ওই দলের প্রধান যখন সরকার প্রধান হন, ঠিক তখন এই দেশের জনগণকেও ওই ফার্মের মুরগির মতন লালন পালন করেন, তার এই কার্যগুলো সিদ্ধি করার জন্য। আর এই জিনিসটা কেন হয়? এই জিনিসটা হয় এই জন্যই, কারণ কোনো দেশে জবাবদিহিতা নেই, কোনো সরকারের জবাবদিহিতা করতে হয় না, কোনো সরকারেরই না।
হয়তো আপনি বলবেন ইনি না তিনি, কোনো সরকারেরই না। বাংলাদেশের 1971 সনের পর থেকে আজ পর্যন্ত যতজন সরকার হয়েছেন, বলতে পারবেন কোনো সরকার জবাবদিহিমূলক ছিল? তারা জনগণের কাছে জবাবদিহিতা করেছে যে হ্যাঁ, আমি সরকারি কোষাগার থেকে এই পরিমাণ টাকা নিয়েছি, এই পরিমাণ টাকা এই কাজে ব্যয় করেছি, এমন কথা কি কেউ বলতে পারবেন? অ্যাবসলিউটলি নট। এরকমটি কেউ কখনো বলতে পারবে না। যার ফলে জার্নালিস্ট খালিদ মহিউদ্দিন সাহেব এক প্রোগ্রামে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা সরকার কাউকে জবাবদিহি করতে হয় না, তিনি তার মতন করে দেশ চালান, সিউর মতন করে তিনি দেশ চালান। প্রত্যেকটা ব্যক্তিরই কারো না কারো নিকটে জবাবদিহিতা করতে হয়। এমনকি রানী এলিজাবেথকেও তার কার্যের জন্য মানুষের কাছে জবাবদিহি করতে হয়। তিনি বলেন যে আমি এটা না সেটা করেছি। কিন্তু একমাত্র শেখ হাসিনাই আছেন যিনি রানী এলিজাবেথের কাছেও তার কোনো ভ্যালু নাই, অর্থাৎ তার কোনো কাজের জবাবদিহিতা করতে হয় না, তিনি সিইউর মতন দেশ চালান। আসলেও তো তাই। শুধু ওনার কথাই কেন বলবেন? সবাই, আমার দৃষ্টিতে তো আমি দেখি সবই এক। মুদ্রার এপিঠ আর ওপিঠ, মান কিন্তু একই। যে সরকারি আসুক, সব সরকারি একই ভূমিকা পালন করতেছে। বর্তমান দ্বিতীয় সদ্য স্বাধীন দেশ বাংলাদেশে প্রধান উপদেষ্টারা দায়িত্ব পালন করেছেন। আপনাদের কাছে আমি আকুল আবেদন করছি, একজন সাধারণ জনতা হিসাবে আকুল আবেদন করছি, প্রতিটা সরকার যেন জবাবদিহিমূলক হয়, এই ব্যবস্থাটা আপনারা চালু করুন, অনুগ্রহপূর্বক এটা চালু করুন। কারণ এটা চালু হলেই দেশে ঘুষ, দুর্নীতি এই সব কিছু কমে যাবে। এই জিনিসটা চালু নেই বলেই দেশে এত ঘুষ দুর্নীতি হতে পারে। তারা টাকা, ট্যাক্সের টাকা উঠিয়েও সেই টাকা তারা পকেটে ভরতে পারে। এখন অনেকেই বলবেন তাহলে এর ক্ষেত্রে করণীয়টা কি? আমি সেই লিঙ্কেও বলেছিলাম, আমার সেই ভিডিও লিঙ্কেও বলেছিলাম এই ব্যাপারে কিছু, তবে আজকে আরেকটু বিস্তারিতভাবে বলবো। এজন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন আমার সাধারণ একজন জনতা, একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আমার মাথায় যতটুকু আসে আমি সেটা শেয়ার করতেছি। আর যারা বিজ্ঞ আছেন, যারা উপরের লেভেলে আছেন, তারা বসে এই কথাটাকে রিসার্চ করে আরও ভালো কিভাবে করা যায় সেটা করবে। শুরু থেকেই আসি। যেমন সংসদে বাজেট ঘোষণা করা হয়, প্রতি বছর বাজেট বাড়ে। শেখ হাসিনা সরকারের আমলে বলা হয়েছে 1971 সনে এই পরিমাণ বাজেট হয়েছে, আজকে সেটা এই পরিমাণ হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ অনেক গুণে বেড়ে গেছে। আমাদের সরকার কত উন্নতি করেছে, কিন্তু এই উন্নতির সত্যিকার ফলাফলটা তো মানুষ জানতে পারে না। তাই বাজেটে আপনি কি পরিমাণ, একজন সরকার কি পরিমাণ বাজেট ঘোষণা করলো, একটা ওয়েবসাইট চালু করুন। এই ওয়েবসাইটে এই বাজেটে যাদেরকে যাদেরকে বরাদ্দ দেওয়া হবে বা যাদের নামে বরাদ্দটা যাবে তাদেরকে উদ্দেশ্য করে পুরো বাজেটটার এক্সপ্লেন করেন। যেমন 500 কোটি টাকার বাজেট হলো, দেখা গেল 50 কোটি টাকা শিক্ষা খাতে ব্যয় হবে, তুলে ধরুন শিক্ষা খাতে 50 কোটি, সড়ক পরিবহনে 100 কোটি, মেডিকেল খাতে 150 কোটি। এইভাবে আপনি কোন কোন খাতে ব্যয় করতেছেন সেইটা তুলে ধরে ওয়েবসাইটে ফ্রিতে সবাইকে দেখার ব্যবস্থা করে দিন, এবং সেখান থেকে যেন ডাউনলোড করতে পারে সেই ব্যবস্থাটাও করে দিন। কারণ এগুলো ডাউনলোড করে ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা পড়ালেখা করে তাদের জ্ঞানকেও বৃদ্ধি করতে পারবে। তারা বলতে পারবে কোথায় কবে কী হয়েছে না হয়েছে, আমাদের সরকার কী করতেছে না করতেছে, সবার সম্মুখে তিনি নিট অ্যান্ড ক্লিয়ার থাকবেন। এখন এটার পরিচ্ছন্নতাটা আসবে কীভাবে? যেমন বলা হলো যে সেতু পরিবহন, সেতু, সড়ক ও যোগাযোগে 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সড়ক ও যোগাযোগ পরিবহনের যিনি আছেন, যার কাছে এই 100 কোটি টাকা দেওয়া হবে, তিনি আদৌ টাকাটা পেলেন কি না এবং কিংবা কত টাকা পেলেন, সেই টাকার যে ওনার একটা সিগনেচার থাকবে, এবং উনি যে ওইটা টাকাটা, যেমন দেখা যায় অনেক সময় বলা হয় যে 100 কোটি টাকা সরকার বরাদ্দ দিয়েছেন, কিন্তু যখনই পরিবহন সেক্টরে গিয়ে বলা হয় বা যে কোনো সেক্টরে গিয়ে বলা হয় যে আসলে আপনি 100 কোটি টাকা বাজেট করা হয়েছে অথচ আপনার রাস্তাঘাটে,
তখন তিনি বলেন, কই আমার 100 কোটি বলা হয়েছে কিন্তু 100 কোটি পাইনি, আমরা পেয়েছি 50 কোটি। এই যে একটা গ্যাপ তৈরি হয়, এই গ্যাপটা তৈরি যাতে না হতে পারে সেই জন্য তিনি কত কোটি টাকা আসলে বাজেট পেয়েছেন, তিনি কত কোটি টাকা বাস্তবে গ্রহণ করেছেন, সেই স্বাক্ষর সম্বলিত পেপারটি ওয়েবসাইটে প্রকাশিত করা হোক। ওই যে ওয়েবসাইটে বাজেট দেওয়া হয়েছিল সেই ওয়েবসাইটে প্রকাশ করা হোক। তারপরে তিনি যে টাকাটা পেয়েছেন, যেমন তিনি 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে, তিনি প্রথম ধাপে পেয়েছেন 50 কোটি টাকা। এই 50 কোটি টাকা তিনি কোন কোন খাতে ব্যয় করেছেন সেটার পুরো ডিটেলস ওয়েবসাইটে প্রচার করা হোক। তিনি আবার যাদেরকে দিয়েছেন সড়ক পরিবহন থেকে, তিনি যাদেরকে এই কাজের জন্য দিয়েছেন, ফর দ্যাট এক্সাম্পল, যে একটা রাস্তা মেরামতের জন্য সেখানে 5 কোটি টাকা প্রয়োজন, কতটুকু রাস্তা হবে, কি পরিমাণ রাস্তা হবে, রাস্তাটার ধরন কি হবে, কত ফুট রাস্তা, সেখানে কি পরিমাণ টাকা ব্যয় হবে, সব কিছু উল্লেখপূর্বক যে ঠিকাদার প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে এই রাস্তাটি করে দেবে, সেই ঠিকাদার কত টাকা চেয়েছে তার ডকুমেন্টারিটা প্রচার করে দেবেন ওয়েবসাইটে, এবং তাকে কত টাকা করে দিলেন প্রতি সপ্তাহে বা প্রতি মাসে, বা হয়তো বা দৈনিক দিচ্ছেন, দৈনিকটা বাদ দিয়ে দিলাম, তার দৈনিকটা দেওয়ার পরে সপ্তাহে যে টাকাটা আসে সেই টাকাটা ওয়েবসাইটে প্রচার করুন, তার সিগনেচার সম্বলিত। যে ঠিকাদার নিয়েছে টাকাটা, সেই ঠিকাদার যে টাকাটা নিল তার সিগনেচার সম্বলিত স্বাক্ষর সহ সেই পেপারটি ওয়েবসাইটে প্রচার করা হোক। যদি এই কাজটি করেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি দেশ থেকে ঘুষ দুর্নীতি অনেকটা বিলুপ্ত হয়ে যাবে। কারণ তখন তারা বলতে পারবে না যে আমার কাছে এত কোটি টাকা বাজেট হয়েছে, আমি মন্ত্রী মিনিস্টাররা তখন খেতে পারবে না। আর যখন মন্ত্রী মিনিস্টার, আপনারা এখন অনেকে প্রশ্ন করবেন, ভাই তাহলে এই যে জমি রেজিস্ট্রি করতে গেলে দেখা যায় যে 100 টাকা চায়, 200 টাকা চায়, হ্যাঁ, বা 500 টাকা চায়, 1000 টাকা চায় একটা জমি রেজিস্ট্রি করার জন্য, হ্যাঁ, তো সেই টাকাটা মন্ত্রী সাহেব বুঝবে কিভাবে? হ্যাঁ, সেই টাকাটা মন্ত্রী সাহেব তখন ধরতে পারবে। কিভাবে ধরতে পারবে বলেন তো? মন্ত্রী সাহেব যখন এইভাবে টাকা খেতে না পারবেন, তখন তার মধ্যে একটা ক্ষোভ থাকবে, যারে আমি খেতে পারি না তার কেউ খেতে দেবো কেন? যে যে সেক্টরে যারা যারা টাকা খায় তাদেরকে বলবে, সেখানে একেবারে স্পষ্ট লিখিত থাকবে যে আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন, তাহলে যদি কেউ ঘুষ চায় তাদের ব্যবস্থা নেওয়া হবে। তখন তারা সোজা হয়ে যাবে, তখন আর তারা এই ঘুষ দুর্নীতির দিকে যাবে না। এই হচ্ছে একটা ভয়। আর দ্বিতীয় নম্বর ভয় হচ্ছে এইটা করতে হবে, উপর থেকে সেটা তো বন্ধ হবেই, তারপরও নিচে যাতে আবার এটা না করতে পারে, এবং নিচের লোকেরা এই এটা আমি জাস্ট একটা সেক্টর দিয়ে বোঝাতে চাচ্ছি, যে ভূমি সেক্টর দেখা যায় যে ওই যে আলাদা আলাদা টাকা চায়, ভাই চা পানের টাকা দেন, অমুক টাকা দেন, তমুক টাকা দেন, ইত্যাদি ইত্যাদি বলে যে টাকাগুলো চাচ্ছে, এই টাকাগুলো যাতে না নিতে পারে সেই জন্য প্রতিটা অফিসে নাম্বার দেয়া থাকবে, পুলিশের নাম্বার দেয়া থাকবে, এবং কোনো এনজিও প্রতিষ্ঠানের নাম্বার দেওয়া থাকবে, এবং যে ডিপার্টমেন্টের কাজ হচ্ছে সেই ডিপার্টমেন্টের হেডের নাম দেওয়া, মন্ত্রীর নাম দেওয়া থাকবে, যে আপনারা এইখানে আপনার যদি কেউ আপনার কাছে কোনো টাকা পয়সা চায়, সরকারি রেটের বাহিরে কোনো টাকা পয়সা চায়, তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটি নাম্বার দিলে হবে না। একটি নাম্বার দিলে কেন হবে না? ওই একটি নাম্বারে সে বোঝে যে এই নাম্বার ছাড়া তো সে আর অন্য কোথাও যোগাযোগ করতে পারবে না, যার ফলে সে তখন 2 নাম্বারের আশ্রয় নেয়। আর যদি 2-3টা নাম্বার থাকে, 2-3টা প্রতিষ্ঠান থাকে, তখন এক জায়গায় ব্যবস্থা না পেলে আরেক জায়গায় যখন ফোন করবে তখনই আরেক জায়গার লোক তৎপর হয়ে যাবে, আরে ওই মন্ত্রণালয়ে তো এই লোক ফোন দিয়েছে অথচ তারা কোনো দায়িত্ব পালন করতেছে না বা তারা এর কোনো অ্যাকশন নিচ্ছে না, তাহলে আমরা অ্যাকশন নেই। তখন তারা অ্যাকশন নেবে। এই অ্যাকশন নেওয়ার ফলে তখন আর দুর্নীতি হতে পারবে না। এই জন্য একটাই দাবি, সবচেয়ে বড় দাবি হচ্ছে এইটা, জবাবদিহিতামূলক সরকার চাই। জবাবদিহিতামূলক সরকার চাই। দেশে একজন প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, সরকার হোক, প্রেসিডেন্ট হোক, এদের কারো নিজস্ব সম্পত্তি নয়। এটা আমি দেশ চালাতে পারি, দেশের জনগণ তারা সংসার নিয়ে ব্যস্ত, তারা দেশ গঠনে ব্যস্ত, দেশটাকেও চালাতে হয়। তাই দেশটাকে চালানোর জন্য তখন একজন প্রতিনিধির প্রয়োজন হয়। তখন জনগণের পক্ষ থেকে জনগণ
টাকা তুলে, অর্থাৎ ওই যে ট্যাক্সের টাকা বা বিভিন্ন টাকা এইভাবে টাকা তুলে একজন প্রতিনিধি নিয়োগ দেন। সেই প্রতিনিধিগণই হচ্ছেন মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, বিচারপতি, সরকার প্রধান, প্রেসিডেন্ট, এরা। অতএব এরা তো সর জনগণের টাকা থেকে বেতন নেন, তাহলে তারা জনগণের কাছে কেন জবাবদিহিতা করবেন না? যে কোনো একটা প্রতিষ্ঠানে জানতো একজন যেখানে চাকরি করে সেখানে তার উপরে যিনি আসেন তার কাছে জবাবদিহিতা করতে হয় না নিচের লোকের, যে ভাই আমি এটা করছি বা এটাও করছি। আবার উপরে যিনি থাকেন, যিনি ম্যানেজার পোস্টে থাকেন, তিনিও কি মালিকের কাছে জবাবদিহিতা করেন না যে হ্যাঁ স্যার এটা না এটা হয়েছে, এই খাতে এইটা এটা খরচ হয়েছে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। কিন্তু শুধুমাত্র এই একটা সেক্টরই আছে, মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনীতিবিদ বলেন, গভর্নর বলেন, আপনার সরকার বলেন, কাউকেই কোনো জবাবদিহিতা করতে হয় না। এটা জবাবদিহিতা করতে হবে। দেশের মালিক হচ্ছে জনগণ। এই জনগণ মালিক হয়ে তারা প্রতিনিধি নিয়োগ দিয়েছেন দেশটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য, দেশটাকে পরিচালনার জন্য। সেই কর্মরত লোকগণ এসে জনগণের উপরেই তারা স্টিম রোলার চালায়, অত্যাচারের স্টিম রোলার চালায়, তখন কি অবস্থাটা হয় একবার ভেবে দেখুন তো। এই জন্য বলছি যে জবাবদিহিতামূলক সরকার চাই। একটাই দাবি, জবাবদিহিতামূলক সরকার চাই, তবেই সব কিছু ঠিক হবে, নতুবা নয়। সবাই ব্যাপারটা একটু ভেবে দেখবেন, বিবেকটাকে একটু জাগ্রত করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।